মুস্কানের জন্মদিন খুব ভালোভাবেই শেষ হয়ে যায়। আমার ছোট্ট মুস্কানটা 1 বছরে পা ফেলল। এত সব আয়োজন দেখে মুস্কানের সে কি আনন্দ। রাত হতেই খাওয়া দাওয়া শেষ করে সব মেহমান বাড়িতে চলে যায়। আমি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। মুস্কান এতক্ষণ আমার শাশুড়ি মায়ের কাছে ছিল। আমি শাশুড়ির রুমে যাওয়ার জন্য এগোতেই তুর্য আমার পথ আটকে দাঁড়ায়। আমি ভ্রু কুঁচকে বললাম, কি? তুর্য মুচকি হেসে বলে, কোথায় যাচ্ছ? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কি? হু, খুব সাহস হয়ে গিয়েছে তাই না? সাহস ছিল না কবে? তাই? খুব সাহস? আচ্ছা দেখি কেমন সাহস তোমার। তুর্য আমার সামনে আগাতে থাকে আর আমি পিছিয়ে যাই। পিছাতে পিছাতে বললাম, কি হচ্ছেটা কি? সাহসের পরীক্ষা নিচ্ছি। ধুর, সরেন তো। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে বলল, সরব কেন? অনেক টায়ার্ড আমি। মুস্কানকে ওই রুম থেকে এনে ঘুমাবো। মুস্কান তো ঘুমাচ্ছে। তো ও মায়ের কাছে থাকুক। না, আমার কাছেই থাকবে। ঠিক আছে যাও। আজ টায়ার্ড বলে কিছু বললাম না। হু। তুর্যকে সরিয়ে দিয়ে আমি শাশুড়ির রুমে যাই। গিয়ে দেখি দরজা ভেতর থেকে লক করা। ঘুমিয়ে পড়ল নাকি? দরজায় নক করে মাকে ডাকলাম। মা। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আরও কয়েকবার ডাকলাম, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ পেলাম না। বোধ হয় ঘুমিয়ে পড়েছে। তাই আর বিরক্ত না করে চলে আসলাম। রুমে ঢুকতেই কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার কোমর বুঝি এবার গেল রে। ভয় চোখ বন্ধ করে ফেলেছি। চোখ খুলতে দেখি তুর্য আমায় ধরেছে। তার মানে আমি পড়িনি। কিন্তু আমি হোঁচট খেলাম কিভাবে? এখনো হাঁটা শিখোনি? কি? বললাম এখনো হাঁটা শিখোনি? সেটা তো অনেক আগেই শিখেছি। তাহলে হোঁচট খাও কিভাবে হুম? সেটাই তো ভাবছি। ভাবতে হবে না, আমি শিখাবো। কি? হাঁটা? কি বলেন না বলেন? আমি কি হাঁটতে পারি না নাকি? সেটা তো দেখতেই পেলে। তুর্য আমায় ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। আমার কোমরে হাত রেখে বলল, পায়ের ওপর পা দাও। না। দাও বলছি। কি শুরু করলেন বলেন তো? বউকে ভালোবেসে হাঁটা শেখাচ্ছি। তুরোর পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য কোমরে হাত রেখে যখন হাঁটা শুরু করল তখন আমি তুরোর শার্ট দুহাত দিয়ে আঁকড়ে ধরলাম। আমি এখন তুর্যের অনেক কাছাকাছি। তুরোর প্রতিটা নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। পায়ের ওপর নিয়ে সারা রুমে হাঁটছে আর আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখের ভাষা অনেক গভীর, যেখানে এক রাশ ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি। পায়ের উপর থেকে নামিয়ে কোলে করে বিছানায় শুয়ে দিল। লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমাও। কেন জানি না তুরোর বুকে সব সুখ খুঁজে পাই। যখন আমার মা বেঁচে ছিল তখন আমার একমাত্র শান্তির জায়গা ছিল মায়ের কোল। মায়ের কোলে মাথা রাখলে আমার মনে হতো দুনিয়াতেই বুঝি আমি স্বর্গ পেয়ে গিয়েছি। আর এখন আমার সুখ শান্তির জায়গাটা তুরোর বুকে লুকায়িত। তুর্যকে ছাড়া আমার বাঁচাটাই বোধহয় মুশকিল হয়ে যাবে। রিয়া সবসময় বলতো, তুই বিয়ের পর অনেক সুখী হবি। তখন ওর কথা তাচ্ছিল্যর হাসিতে উড়িয়ে দিতাম আর ভাবতাম, পোড়া কপালে কি আর সুখ জোটে। কিন্তু এখন মনে হচ্ছে রিয়া ঠিকই বলতো।
তুর্য আর মুস্কানের মধ্যেই আমার সব সুখ নিহিত। মুস্কানকে হয়তো আমি জন্ম দেইনি এটা সত্যি, কিন্তু মুস্কান আমার মেয়ে। এত সব ভাবতে ভাবতে কখন যে গুটিসুটি হয়ে তুরোর বুকে ঘুমিয়ে পড়লাম। তুর্য আমার কপালে চুমু খেয়ে আমায় জড়িয়ে ধরে শুয়ে রইল। ডিম লাইটের আবছা আলোয় মায়ার ছবিটা দেখা যাচ্ছে। মায়ার ছবির দিকে তাকিয়ে তুর্য বলছে, মায়া, আমি কি কোনো ভুল করছি? তুমি কিন্তু আমায় ভুল বুঝো না। তোমার জায়গা তোমারই আছে। শুধু এই মেয়েটা ওর জন্য মনের ভেতর আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে। অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, কিন্তু পারিনি। কি করে পারতাম বলো তো? এই মেয়েটা তো আস্ত একটা ভালোবাসা। ওকে ভালোবেসে না থাকাটা যে অসম্ভব। ওর থেকে নিজেকে দূরেও রাখতে পারি না। মনে হয় ওর মায়াতে শিখত আমি। না চাইতেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওর বাচ্চামো স্বভাব, মুস্কানের জন্য মা হয়ে ওঠা, এইসব কিছুই যেন আমায় খুব বেশি টানে ওর প্রতি। ভালোবেসে ফেলেছি আমি ওকে। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে ফ্রেশ হয়ে সকলের জন্য নাস্তা তৈরি করে মাকে ডাকলাম। দরজা খোলার পর দেখি আমার বাচ্চা মেয়েটা এখনো ঘুমাচ্ছে। ওকে ঘুম থেকে তুলে কপালে, গালে, মুখে চুমু খেলাম। চোখ খুলেই খিলখিল করে হেসে দিল। ওকে বিছানায় বসিয়ে বললাম, মাকে একটা চুমু দাও তো সোনা। আমি গালটা বাড়িয়ে দিতেই মুসু চুমু দিয়ে হাসা শুরু করল। আমি মুসুর গালে চুমু খেয়ে বললাম, আমার লক্ষ্মী মেয়েটা। মুস্কানের মুখ মুছে ওকে খাইয়ে দিল ম। খাবার টেবিলে তখন মা, বকুল আর তুর্য খাচ্ছিল। আমি বকুলের দিকে তাকিয়ে বললাম, খেয়ে রেডি হয়ে নে। বকুল কিছু বলার আগেই তুর্য বলল, কোথায় যাবে? ওকে স্কুলে ভর্তি করিয়ে দিব। কোনো ক্লাসে? 8-এ। ওর 5-এর সার্টিফিকেট আছে? স্কুলে নাকি আছে? সেগুলো স্কুল থেকে আনতে হবে। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষে রেডি হয়ে তুরোর সাথে বকুলকে নিয়ে বেরিয়ে পড়লাম। মুস্কানকে মায়ের কাছে রেখে এসেছি। গাড়ির রাস্তায় ওকে নিয়ে বের না হওয়াই ভালো। তুরোর এক পরিচিত স্কুলেই বকুলকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আমাদের পৌঁছে দিয়ে তুর্য অফিসে চলে গেল। অফিস কক্ষে গিয়ে ওর ভর্তির জন্য সব কার্যাবলী শেষ করে বাড়ি ফিরছিলাম। আজ আর বকুল ক্লাস করবে না। কাল থেকে ক্লাস করবে। মেইন রোডের সামনে দাঁড়িয়ে আছি। এত গাড়ি যে রাস্তা পার হতেই পারছি না। গাড়ি চলাচল যখন কিছুটা কম তখন আমি এগোচ্ছিলাম। অর্ধেক গিয়ে দেখি বকুল দাঁড়িয়ে আছে। আমি বকুলকে ডেকেই যাচ্ছি, কিন্তু আমার কথা ও শুনছেই না। অন্যদিকে তাকিয়ে আছে। আমি আবার ফিরে আসলাম, কিন্তু লোকজনের ভিড়ে বকুল কোথায় যেন মিলিয়ে গেল। আরে এখানেই তো ছিল। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কোথায় চলে গেল বকুল? এমনিতেই দেশের অবস্থা ভালো না। ভিড়ের মধ্যেই কে যেন হাত টান দিয়ে বলল, ভাবি। আমি পিছনে ঘুরে তাকানোর আগেই কারো ধাক্কায় চলন্ত সিএনজির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেলাম। মাথায় প্রচণ্ড পরিমাণ আঘাত পেয়েছি। শুধু ঝাপসা চোখে দেখতে পেলাম বকুলকে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। মাথাটা প্রচণ্ড রকম ব্যথা করছে। পাশে তাকাতেই দেখি বকুল আর তুর্য বসে আছে। আমাকে চোখ খুলতে দেখেই বকুল তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে। তুর্য আমার দিকে এগিয়ে এসে শান্ত গলায় বলল, এখন কেমন আছো? ভালো।
সবকিছু কেমন যেন ঝাপসা লাগছিল। কিছুক্ষণ চোখ পিটপিট করে ভালো করে তাকালাম তুরোর দিকে। তুরোর চোখে পানি একদম স্পষ্ট ছিল। তুর্যকে এড়িয়ে এবার আমার চোখ বকুলের দিকে গেল। অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ইশারায় আমি বকুলকে কাছে ডাকলাম। বকুল আমার কাছে এসে বলল, কিছু বলবে ভাবি? আমি কিছু বলার আগেই তুর্য আমায় থামিয়ে দিয়ে বলল, এখন আর কিছু বলার দরকার নেই। তুমি এখন অসুস্থ পড়ি। তোমার এখন রেস্ট নেওয়া দরকার। আগে সুস্থ হও, তারপর যত খুশি কথা বলো, কেমন? তুরোর মুখের ওপর আর কোনো কথা বলতে পারলাম না। বকুলকে নিয়ে তুর্য বাহিরে চলে গেল। মনের ভেতর কেমন যেন খচখচ করছে। মনে হচ্ছে কিছু তো একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে, কিন্তু সেটা কি? আশেপাশে ঘড়ি না থাকায় বুঝতে পারছিলাম না এখন কোনো সময়ে। মুস্কানকে দেখার জন্য মনটা খুব কাঁদছিল। না জানি কেমন আছে আমার অ্যাঞ্জেলটা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস মুস্কানকে সাথে নেইনি। এত সব চিন্তাভাবনায় মাথা চাড়া দিয়ে উঠছে ব্যথায়। বালিশে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পরই আমার শ্বশুর ও শাশুড়ি, মুস্কান, তুর্য, বকুল, মা, ছোট ভাই প্লাবন, রিয়া, জয় আর অথই আপু আসে। একসাথে এত সবাইকে দেখে আমি রীতিমতো চমকে গেলাম। সবাই নিশ্চুপ। আগে বাবা জিজ্ঞেস করল, এখন কেমন আছিস রে মা? জি বাবা, ভালো আছি। আমার শাশুড়ি করুণ স্বরে বলল, রাস্তাঘাটে দেখে চলতে পারো না? যদি বড় কিছু হয়ে যেত? তখন মা বলল, শুধু হাতে পায়েই বড় হয়েছে। হাঁটাচলা কিছু শিখেছে এখনো। হাঁটার কথা মনে হতেই ওই দিন রাতের কথা মনে পড়ে গেল। তুর্য যে আমায় পায়ের ওপর নিয়ে হাঁটা শেখাচ্ছিল। তখন মনে হয় তুর্য ঠিকই বলেছিল। কথাটা মনে হতেই আমি ফিক করে হেসে দিল। হুট করে এভাবে হাসার কারণে সকলেই আমার দিকে ভ্রু কুঁচকে তাকাল। সেদিকে পাত্তা না দিয়ে আমি মুস্কানের দিকে দুহাত বাড়িয়ে দিল। মুস্কান মুখে এক আঙ্গুলও ঢুকিয়ে দিয়ে মা মা বলছে। মুস্কান তুরোর কোলে ছিল। মুস্কানকে কোলে নিতেই মনের ভেতর শান্তি ফিরে পেলাম মনে হচ্ছে। একদম বুকের সাথে লেগে শুয়ে আছে। তখন ডক্টর এসে বলল, এবার আপনারা প্লিজ বেরিয়ে যান। উনার যথেষ্ট বিশ্রাম নেওয়া দরকার। খুব বেশি প্রেশার উনাকে দিবেন না প্লিজ। ডাক্তারের রিকোয়েস্টে অথই, জয় আর তুর্য বাদে সকলেই বের হয়ে গেল। জয় আমার কাছে এসে বলল, তুই সংসার করিস কিভাবে বলতো? জয়ের এমন প্রশ্নের কি উত্তর হতে পারে বুঝতে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে জয় বলল, এরকম ড্যাবড্যাব করে তাকিয়ে আছিস কেন? কি বলবো ভাবছি। থাক, আর ভাবতে হবে না। নিজের খেয়াল রাখিস প্লিজ। আর হ্যাঁ, ঠিকমতো ওষুধ খাবি, নিজের যত্ন নিবি। ঠিক আছে? আমি মাথা সামান্য দুলিয়ে বললাম, হুম। লক্ষ্মী মেয়ে। জয় চলে যেতেই অথই আপু কাছে এসে বসল। মুস্কানের মাথায় হাত বুলিয়ে বলল, মেয়ে তো দেখছি ভীষণ মা ভক্ত হয়েছে। উত্তরে আমি শুধু মুচকি হাসলাম। সবাই তো সব বলে ফেলল। এখন আমি কি বলবো বলো তো? যা ইচ্ছে। হুম। বেশি প্রেশার নিও না কেমন? বেশি টেনশন করলে মাথায় সমস্যা হবে। ভাগ্য ভালো যে সিএনজি স্লো মোশনে চলছিল। একবার ভাবো যে ওটা যদি সিএনজি না হয়ে কোনো বাস বা ট্রাক হতো, তখন কি হতো?
তখন তো স্লো মোশনে চললেও জীবন নিয়ে ফিরতে হতো না। আল্লাহ অল্পতেই বাঁচিয়েছে তোমায়। রাস্তাঘাটে এবার থেকে দেখে শুনে চলবে। মনে থাকবে তো? থাকবে। আচ্ছা, আজ তাহলে আসি। টেক কেয়ার। তুর্য এবার চেয়ারটা টেনে বসল। আমি তুরোর দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু বলবেন না? আগে সুস্থ হও তুমি। 3 দিন পরই হাসপাতাল থেকে আমায় রিলিজ করে দিল। এই 3 দিন তুর্য আমার সাথেই হাসপাতালে ছিল। দিনে আমার শাশুড়ি আর মা থাকলেও রাতে তুর্য কাউকে থাকতে দিত না। মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় এটা ভেবে যে তুরোর মতো একজন জীবনসঙ্গী পেয়েছি আমি। বাসায় এসেও আমায় সারাদিন বিছানায় বসে থাকতে হয়। বাড়ির সবাই আমার দেখাশোনা করে। আমি শুধু মুস্কানকে নিয়ে শুয়ে বসে থাকি। আমি খুব অবাক হই যে এখন মুস্কান আমায় একটুও জ্বালায় না। শুধু চুপটি করে বুকের সাথে লেগে শুয়ে থাকে। মেয়েটা কি বুঝে যে আমি অসুস্থ? মুস্কানের কপালে, গালে চুমু খেয়ে বুকের সাথে শক্তর করে জড়িয়ে ধরি। ছোটবেলার কথা আমার স্পষ্ট মনে না থাকলেও এতটুকু মনে আছে যে মায়ের শরীরের ঘ্রাণ আমার খুব প্রিয় ছিল। আমি যখন অসুস্থ হতাম তখন চুপটি করে মায়ের সাথে লেগে শুয়ে থাকতাম। মাকে ছাড়তামই না। এইসব কথা আমায় বাবা বলত। ছোটবেলার কত শত কথা যে মনে পড়ে গেল। একা একাই হাসছিলাম। তখন তুর্য রুমে এসে বলল, একা একা হাসছ যে? এমনি ছোটবেলার কথা মনে করে হাসছিলাম। তা কি মনে করে হাসছিলে শুনি? সে তো অনেক কথা। তুমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলে তাই না? সবাই তো তাই বলে। এখনো কিন্তু তুমি খুব দুষ্টু আছো। হি হি হি। পাশেই ফোনটা বেজে উঠল। রিয়া ফোন করেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রিয়া বলল, আমার জানটা কেমন আছে? ভালো আছি। ইস, তোর কথা কে বলছে রে? ওই মাইয়া তোর জানকে তাহলে? আমি তো মুস্কানের কথা বললাম। ও আচ্ছা, আমি এখন পর তাই না? তুর্য হাত থেকে ফোনটা নিয়ে লাউড স্পিকার দিল। ওপাশ থেকে রিয়া বলল, মজা করলাম জান। তুই তো আমার জান। আর মুস্কান হলো আমার কলিজা। এপাশ থেকে তুর্য বলল, তাহলে আমি কি শালিকা? রিয়া হেসে বলল, আপনি হৃৎপিণ্ড দুলাভাই। এবার একসাথে সবাই হেসে দিল ম। তুর্য বলল, শালিকা কি সিঙ্গেল আছো? একদম পিওর সিঙ্গেল দুলাভাই। কেন, ছোট কোনো ভাই আছে নাকি? আমি থাকতে আবার ছোট ভাই লাগবে কেন? আমি কি দেখতে সুন্দর না? আপনি তো আমার জানের। তোমার জান আমায় ভালোবাসে না শালিকা। ইস, কি দুঃখ, অনেক দুঃখ। আমি ফোন নিয়ে বললাম, সরেন তো। রিয়াকে বললাম, এই বিয়ে করছিস না কেন এখনো? মনের মতো তো কাউকে পাচ্ছি না। আর কবে পাবি শুনি? যেদিন নতুন একটা বাচ্চা গিফট করবি। যা শয়তান, আমি নিজেই তো বাচ্চা। ইস, আমার বাচ্চাটা। বিয়ে করে একটা সারপ্রাইজ দে না। সব সারপ্রাইজ একসাথে দিব। অপেক্ষায় রইলাম। রিয়ার সাথে কথা বলা শেষ হতেই রুমের লাইট অফ হয়ে গেল। মুস্কান ভয় পেয়ে আমায় জোরে জড়িয়ে ধরল। সারপ্রাইজ তো এবার আমি দিব মিসেস তুর্য চৌধুরী। সারপ্রাইজ আমার বরাবরই পছন্দ। কিন্তু এই অসময়ে কি সারপ্রাইজ হতে পারে সেটাই ভেবে পাচ্ছি না। আমি বললাম, কোথায় সারপ্রাইজ? ছাদে।
তাহলে রুমের লাইট অফ করলেন কেন? কারণ আছে। এখন যে তোমায় কষ্ট করে একটু ছাদে যেতে হবে। মুস্কানকে নিয়ে এই রাতে ছাদে যাওয়া ঠিক হবে না। ওকে মায়ের কাছে রেখে যাব। উহু। মুস্কানকে ছাড়তে ইচ্ছে করছে না। কতদিন পর কাছে পেলাম। প্লিজ। আচ্ছা ঠিক আছে। মুস্কানকে আমার কাছে দাও। দিয়ে আসি মায়ের কাছে। মুস্কানকে আমার কাছ থেকে নিয়ে গেল তুর্য। মায়ের কাছে রেখেই আমার কাছে আসলো। আমার হাত ধরে বলল, চলো। তুর্য আমার হাত ধরেই নিয়ে যাচ্ছে। রুম থেকে বের হতেই দেখলাম ড্রয়িং রুমের লাইটও অফ। অদ্ভুত সব কাণ্ডকারখানা। সব এমন অন্ধকার করে রাখার মানে কি? সিঁড়ির কাছে আসতেই একটা কালো কাপড় দিয়ে তুর্য আমার চোখ বেঁধে দিল। আমি বললাম, চোখ বাঁধছেন কেন? নয়তো সারপ্রাইজ দিব কিভাবে? চোখ বাঁধলে আমি সিঁড়ি বেয়ে উঠব কিভাবে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দাও। চোখ বাঁধা শেষেই তুর্য আমায় কোলে তুলে নিল। আমি স্পষ্ট বুঝতে পারছি তুর্য সিঁড়ি বেয়ে উঠছে। তুরোর গায়ের মিষ্টি ঘ্রাণটা পাচ্ছি। ছাদে নিয়ে আমায় দাঁড় করালো। বললাম, এবার তো চোখটা খুলে দিন। দিব তো। এত অস্থির হচ্ছ কেন? সারপ্রাইজ দেখব বলে। পাগলি। দিচ্ছি। চোখের বাঁধন খুলে দিতেই সব ঝাপসা দেখছিলাম। ভালোমত চোখ কচলিয়ে তাকাতেই দেখতে পেলাম সামনের একটা ছোট্ট টেবিলে ছোট্ট একটা লাভ কেক। পাশে দুইটা বেতের চেয়ার। ছাদের প্রত্যেকটা ফুলগাছের কাছে একটা করে প্রদীপ ঝালানো। কেকের চারপাশে মোমবাতির আলোয় ঝিকিমিকি করছে। আমি একটু ভাবার চেষ্টা করলাম আজ কি আমার জন্মদিন নাকি তুরোর। তুর্য হঠাৎই আমায় পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কি ভাবছ? ভাবছি আজ কার জন্মদিন। কারোরই না। তাহলে কেক কেন? লেট ম্যারিজ অ্যানিভার্সারি পালন করছি। মানে? মানে হচ্ছে তোমার এক্সিডেন্টের জন্য তখন পালন করা হয়নি। মুস্কান জন্মের 3 দিনের দিন তুমি এই বাসায় বউ হয়ে এসেছিলে, মনে আছে? সব মনে আছে। আমায় দেওয়া প্রথম থাপ্পড়টার কথাও মনে আছে। তুর্য এবার আমায় ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়াল। আমার দুগালে হাত রেখে বলল, সব ভুলে কি নতুন করে জীবনটা সাজানো যায় না পরি? আমি জানি আমি যেটা করেছি তোমার প্রতি অন্যায় করেছি। খুব বেশি। কিন্তু আমি কি করতাম বলো? আমার তখনকার সিচুয়েশন নিশ্চয়ই তোমার অজানা নয়। মায়াকে হারানোর কষ্ট, আবার মায়ার জায়গায় অন্য কাউকে এইসব কিছু মেনে নেওয়া খুব বেশি কষ্টের ছিল আমার জন্য। কিন্তু বাবা আর মুস্কানের কথা ভেবে আমি কিচ্ছু বলতে পারিনি। আমি মুস্কানের জন্য শুধু একটা মা চেয়েছিলাম। কিন্তু কখন যে কিভাবে তুমি ওর মা হওয়ার পাশাপাশি আমার মনে জায়গা করে নিয়েছ আমি সেটা বুঝতেই পারিনি। যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও ঠিক তখন থেকেই আমি তোমার অনুপস্থিতি, তোমার দুষ্টুমি সব উপলব্ধি করতে পারি। আমি এটাও বুঝে যাই যে তোমায় ইগনোর করার সাধ্য আর আমার নেই। তোমায় ভালো না বেসে আমি কখনোই থাকতে পারবো না। বিশ্বাস করো, তুমি এমন একটা মেয়ে যে যাকে ভালো না বেসে থাকা যাবে না। আমি বাবার উপর বিশ্বাস করে ভুল করিনি। খাঁটি রত্ন পেয়েছি। মায়াকে হারিয়ে আমি আমার একটা তুমি পেয়েছি। আর সেই তুমিটা আমার পরি, আমার তুমি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কেন জানি চোখ থেকে পানি পড়ছে। চোখের পানি লুকানোর জন্য আমি তুর্যের বুকে ঝাঁপিয়ে পড়লাম। তুর্য জড়িয়ে ধরে বলল, যা কান্না করার আজই করে নাও। আজকের পর থেকে আর কোনো পানি আমি তোমার চোখের দেখতে চাই না।
আমি তখনও কিছু বলতে পারছিলাম না। কী বা বলতাম? সারপ্রাইজ পাবো জেনেছিলাম, কিন্তু এমন একটা সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেও পারিনি। তুর্য আমায় বুক থেকে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু খেল। হাত ধরে বলল, এসো। আমার হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। অপর চেয়ারটিতে তুর্য বসল। চাকু নিয়ে দুজনে একসাথে কেক কাটলাম। তুর্য আগে আমাকে কেক খাইয়ে দিল। তাতেই কি আর তার শান্তি? মুখে দিতে গিয়ে ইচ্ছে করে গালেও লাগিয়ে দিয়েছে। আমি কেক খাওয়াতে যাওয়ার সময় বলল, উহুম, এই কেক খাবো না। তবে 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 দেখাচ্ছি। তুর্য চেয়ার ছেড়ে উঠে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসল। হাত দিয়ে আমার মাথাটা সামান্য নিচু করে গালে লেগে থাকা কেক চুষে খেয়ে নিল। কি লজ্জা লাগছিল তখন আমার। লজ্জায় তো আমি তুরোর দিকে তাকাতেই পারছিলাম না। তুর্য বলল, বাব্বা, আমার বউটা দেখি লজ্জাও পায়। লজ্জায় আমি আর ওর সামনে থাকতে পারিনি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তুরোও সাথে সাথে উঠে আমার হাত টেনে ধরে বলল, সারপ্রাইজ এখনো শেষ হয়নি। আমি পেছনে তাকানোর সাথে সাথে তুর্য হাঁটু গেড়ে মাটিতে বসে একগুচ্ছ গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাসের কারণ হবে তুমি। আমার ভালোবাসার রানী হবে তুমি। যদি বলি ভালোবাসি, তাহলে কি দ্বিগুণ ভালোবাসা দিবে তুমি? হবে কি আমার তুমি? আমি কিছু বলতে পারছিলাম না। শুধু পাথরের মতো দাঁড়িয়ে দেখছিলাম। অনুভূতিরা সব জড়সড় হয়ে এসেছে। এত সুখ একসাথে পাবো বিশ্বাসই করতে পারছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে তুর্য বলল, ভালোবাসি তোমায় পড়ি, অনেক বেশিই ভালোবাসি। আমি তুর্যের হাত থেকে ফুলগুলো নিয়ে তুরোর হাত ধরে দাঁড় করালাম। আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কান্নাজড়িত কণ্ঠেই বললাম, আমিও আপনাকে অনেক অনেক ভালোবাসি। থাকতে পারবো না কখনো আপনাকে ছাড়া। আমি হতে চাই আপনার একমাত্র তুমি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো? একদম না, কখনো না। ভালোবাসি পাগলি, অনেক বেশিই ভালোবাসি। কাকে? কাকে আবার? আপনাকে। আপনি না, এখন থেকে তুমি করে বলবে। উহু, না। হ্যাঁ, আমার লজ্জা লাগে। আমার লজ্জাবতী রে। সুস্থ হও আগে, তারপর সব লজ্জা ভেঙ্গে দিব। কিভাবে? আদর করে করে। এত এত আদর করব যে তখন আর লজ্জাই থাকবে না আমার কাছে। সবসময়ই শুধু পচা পচা কথা। হা হা হা। আমি তুর্যকে আরেকটু জোরে জড়িয়ে ধরেছিলাম। তুর্য চুলগুলো সরিয়ে আমার গালে চুমু খেয়ে বলল, পড়ি। হু, আরেকটা সারপ্রাইজ আছে। আরও সারপ্রাইজ? হুম। কোথায়? তোমার একটা উইশ বলা চলে এটা। আমার উইশ? হ্যাঁ। কি সেটা? ফানুস। তোমার না অনেক ইচ্ছে ছিল বিয়ের পর স্বামীর সাথে ফানুস উড়াবে? হায় আল্লাহ, আপনি এটাও জানেন? আরও অনেক কিছুই জানি। কে বলেছে? রিয়া। এখন চলো দুজনে একসাথে ফানুস উড়াবো। আমি আর তুর্য মিলে অনেকগুলো ফানুস উড়িয়েছি। দুজনের আকাশের দিকে তাকিয়ে আছি। আমি আকাশের দিকে তাকিয়েই বললাম, কি সুন্দর লাগছে তাই না? শূন্য আকাশটা পূর্ণ হয়ে গেল। হুম, তা হলো। কিন্তু তোমার শূন্য গলাটা তো পূর্ণ করা দরকার।
মানে 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 এটা। তুর্য আমার গলায় একটা চুমু দিল। আমি অন্য পাশে ঘুরে বললাম, কি করছেন? তুর্য পেছনে থেকে কিছু একটা আমার সামনে ধরল। সামনে তাকাতেই দেখলাম চেইনসহ একটা লকেট। তুর্য বলল, কেমন? অনেক সুন্দর। এটা আমার বউয়ের শূন্য গলা এবার পূর্ণ করবে। আমার চুলগুলো একপাশে সরিয়ে তুর্য চেইনটা পরিয়ে দিল। ঘাড়ে একটা চুমু খেয়ে বলল, এবার শূন্য গলায় এক টুকরো নক্ষত্র পূর্ণতা দিয়ে গেল। আমি যেন প্রতিটা সারপ্রাইজেই ভাষা হারিয়ে ফেলছিলাম। ড্রয়িং রুমে গিয়ে আরও একবার সারপ্রাইজ পেলাম। বাবা মা বকুল মিলে পুরো ড্রয়িং রুম বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে। মা পছন্দের সব রান্না করেছে। কিন্তু এত সব কখন করল? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। সত্যিই এমন শ্বশুর শাশুড়ি আর স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি নয়তো আমার মা যে কেউ একজন হয়তো পুণ্য করেছিল যার স্বর্গীয় সুখ আমি এখন পাচ্ছি। ড্রয়িং রুমে সবার সাথে কিছু সময় কাটিয়ে ঘুমানোর জন্য রুমে চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরই তুর্য আসে। আমি তখন বিছানায় বসেছিলাম। তুর্য বলল, কি ব্যাপার? বসে আছো যে? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি শুয়ে পড়ো। উহু, আপনি আগে আসেন। তুর্য দরজা বন্ধ করে পাশে বসে বলল, এবার বলো। আমি কিছু না বলে একটা বালিশ তুর্যের কোলের ওপর রেখে কোলে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। তুর্য পরম আবেশে চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি শুয়েই তুর্যের দিকে তাকিয়ে বললাম, কখনো ছেড়ে যাবেন না তো? কখনো না। তুর্য আমার এক হাত ওর হাতের মুঠোয় নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলল, তোমায় হারিয়ে ফেললে যে আমি আমার পুরো দুনিয়াটাই হারিয়ে ফেলব। আমি তুরোর পেট জড়িয়ে ধরলাম। তুর্য আদুরে গলায় বলল, পাগলিটা। দেখতে দেখতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। সেই সাথে কেটে যায় দিন, সপ্তাহ, মাস, বছর। আমাদের সম্পর্কের 3 বছর পার হয়ে গিয়েছে। আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে এসেছে। যদিও তুর্য আমায় আগে থেকেই তুমি বলতো। সমস্যাটা হতো আমায় নিয়ে। আপনি তুমি সব গুলিয়ে মিলিয়ে বলতাম। এখনো মাঝে মাঝে এই ভুলটা করে ফেলি। আমাদের বেডরুমে মায়া আপুর ছবির পাশে আমারও একটা মস্তবড় ছবির স্থান হয়েছে। মায়া আপুর ছবির আরেক পাশে আমার, তুরোর আর মুস্কানের একসাথে তোলা একটা ছবি। বেডসাইড টেবিলে ছোট ফটো ফ্রেমে আমার আর তুরোর ছবি। সেই ছবিটাতে তুর্য আমায় পেছনে থেকে জড়িয়ে ধরে আছে। তার পাশেই আরেকটা ফ্রেমে আমার বাচ্চাটার ছবি। ওহো, আমার বাচ্চাটার কথা তো বলাই হয়নি। আমার বাচ্চাটা এখন অনেক বড় হয়েছে। কথা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। সারাক্ষণ যে তার কত শত কথা বাবারে। মনে চায় আদর করতে করতে আমার ভেতর লুকিয়ে রাখি। মা। দরজার কাছে তাকিয়ে দেখি আমার বাচ্চাটা হাজির। একটা পুতুল নিয়ে দৌড়ে আসে আমার কাছে। আমি কোলে নিয়ে বললাম, কি হয়েছে আম্মু? মুস্কান একটু তুতলিয়ে বলল, আমায় একতা পুতুল এনে দাও। নতুন পুতুল লাগবে তোমার? তোমার বাবাকে বলবো অনেকগুলা পুতুল এনে দিতে কেমন? মুস্কান খিলখিল করে হেসে বলল, মানুষ পুতুল। মানুষ পুতুল? মুস্কান মাথা দুলিয়ে দুলিয়ে বলল, মম। মানুষ পুতুল আবার কেমন? তুর্য দরজার কাছে এসে বলল, তোমার কোলে এখন যেমন মানুষ পুতুলটা কথা বলতেছে। তুরোর দিকে তাকিয়ে দেখলাম, চোখে মুখে দুষ্টুমির হাসি।
আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুমি ওকে শিখিয়ে দিয়েছ তাই না? শিখিয়ে দিয়েছি সেটা ঠিক। আচ্ছা, তুমি একটা কথা ভেবে দেখো তো, এখন মুস্কানের একটা খেলার সাথী প্রয়োজন কি না? খেলার জন্য অসংখ্য পুতুল আছে। কাম অন যান। এমন একটা পুতুল দরকার যার ছোট্ট ছোট্ট হাত পা থাকবে, সারা বাড়ি মুস্কানের সাথে দৌড়াবে, মুস্কানকে আপু বলে ডাকবে। যাও শরত। তুর্য আমার কোল থেকে মুস্কানকে নিয়ে বকুলের কাছে দিয়ে আসলো। আমি তখন রুমে কাপড় গুছাচ্ছিলাম। তুর্য পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, দাও না। কি দিব? একটা বাবু দাও। বাবু কি চাইলেই পাওয়া যায়? না, না। তা হবে কেন? বাবু আসার জন্য যা যা করা লাগবে সব করব। আমি এখনই একদম প্রস্তুত, চলো। আমি তুর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, সব সময় শুধু উল্টাপাল্টা কথা, কাজ নাই কোনো। যাহ বাবা, ভুল কি বললাম? তোমার মনে নেই আমাদের প্রথম সেই রাতের কথা? তুমি আমায়। আমি তুরোর মুখ চেপে ধরে বললাম, দোহাই লাগে, মুখটাকে একটু কন্ট্রোল করো। আল্লাহ কি একটু লাজলজ্জা দেয়নি তোমায়? বউয়ের কাছে কিসের লজ্জা আমি সেটাই বুঝি না। বুঝতে হবে না। যাও, মুস্কানের সাথে যাও। যাচ্ছি। একটু ভেবে দেখো। এই যাও তো। তুর্য চলে যাওয়ার পর একা একাই হাসছিলাম। কি এক পাগলের পাল্লায় যে পড়েছি আল্লাহ। কাপড় গুছিয়ে আলমারিতে রাখার সময় তুরোর সাদা শার্টটা চোখে পড়ল। কাপড়গুলো রেখে শার্টটা হাতে নিলাম। এবার সত্যিই সত্যিই সেই রাতের কথা মনে পড়ে গেল। এই শার্টটা সেদিন পরেছিল তুর্য। চুমু খেয়েছিলাম, সেই লিপস্টিকের দাগ এখনো আছে। শার্টটা ধুতে দেয়নি আর পরেওনি। যত্ন করে রেখে দিয়েছে পাগলটা। সেদিন ছিল ওর জন্মদিন। পরিবারের সদস্যরা মিলেই জন্মদিনের আয়োজন করেছিলাম। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইউটিউব দেখে দেখে কেক বানিয়েছিলাম। ছোট্ট একটা রুমাল বানিয়েছিলাম, যেখানে সুই সুতা দিয়ে নকশা করে এঁকেছিলাম আমার তুমি। নিজের জমানো টাকা দিয়ে ওর জন্য আংটি কিনেছিলাম। এই সামান্য উপহারেই পাগলটা এত বেশি খুশি হয়েছিল যে বলার বাহিরে। জন্মদিন পালন করে যখন রুমে গেলাম, তুর্য তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। আমি যেতেই হাত ধরে টেনে বুকে নিয়ে গেল। এক হাত দিয়ে দরজা লক করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াল। তখনও আমায় জড়িয়ে ধরে আছে। আমি বললাম, কি? তুর্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। চোখের কোণে পানি চিকচিক করছিল। এরপর আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তুরোর পিঠে হাত বুলিয়ে বললাম, এই পাগল কাঁদছ কেন? তাও আবার আজকে? জানি না, তবে এই কান্না কোনো কষ্টের না পড়ি। এটা আনন্দের কান্না, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। চুপ। আর কোনো কান্না করতে হবে না। আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমাকে দেওয়া কথা কিন্তু আমি রেখেছি। আমি কিন্তু আর কাঁদিনি। তাহলে তুমি কেন কাঁদছ? কেঁদো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। তুর্য আমায় ছেড়ে দিয়ে চোখের পানি মুছে বলল, একদম না, একদম কষ্ট পাবে না তুমি। আমি একটু উঁচু হয়ে তুরোর কপালে চুমু খেয়ে বললাম, তোমার হাসতেই যে আমার হাসি। তুর্য আমার হাত টেনে বিছানায় বসাল। নিজে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। আমার দুই হাত ওর হাতের মুঠোয় নিয়ে আমার কোলের ওপর রাখল। কান্নায় ওর গলা ধরে আসছিল। কথা বলতে পারছিল না।
আমার এক হাত ওর কপালে ঠেকিয়ে কাঁদছিল। আমি বললাম, আবার কাঁদছ তুমি? তুর্য চোখের পানি মুছে হেসে বলল, রাগ করো না প্লিজ। আনন্দগুলোই কান্নার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এখন যে আমারও কান্না পাচ্ছে। এই না, ভুলেও না। তোমার চোখের পানি সহ্য করতে পারবো না। তাহলে আর কেঁদো না প্লিজ। তুর্য আমার হাতে চুমু খেয়ে বলল, এই তো আর কাঁদছি না। আমি তুরোর হাত ধরে উঠিয়ে বিছানায় বসিয়ে বললাম, ঠান্ডার মধ্যে ফ্লোরে বসে থাকার কোনো মানে হয় না। তুর্য মুচকি হাসল। আমার গলায় হাত রেখে বলল, একটা অনুরোধ করব আজ? বলো। আজ থেকে সম্পূর্ণভাবে আমার হয়ে যাবে? আমি তুরোর চোখের দিকে তাকালাম। সেই চোখ এখন আবেদনময়। আমাকে নিশ্চুপ থাকতে দেখে তুর্য বলল, প্লিজ আজ আর বাধা দিও না। আমি শুধু চোখের ইশারায় সম্মতি জানান দিল ম। তুরোর চোখে মুখে তখন হাসির ছাপ স্পষ্ট। শুরু হয়েছিল সেদিন নতুন একটি ভালোবাসার অধ্যায়। তুরোর বলা কথাগুলো আমি ভাবতে লাগলাম। সত্যিই কি মুস্কানের জন্য একটা ভাই বোন প্রয়োজন? ইস, ভাবতেই তো কেমন যেন লজ্জা লাগছে। দুপুরের দিকে তুর্য অফিস থেকে বাসায় আসে। আমাকে নিশ্চুপ দেখে তুর্য বলল, কি ভাবছ? মুস্কানের ভাই নাকি বোন লাগবে সেটা? 3 মাস ধরে তো ভেবেই যাচ্ছ। এখনো ভাবা হয়নি তোমার? আচ্ছা একটা কথা বলো তো। কি? অথই আপু এখনো বিয়ে করছে না কেন? অথইয়ের ভূত কেন চাপল তোমার মাথায়? আরে ভূত চাপার কি হলো? তুমি বিয়ে করে ফেলেছ, বাচ্চাও আছে, আবার আরেকটা হবেও, অথচ অথই আপু এখনো বিয়ে করল না। তুর্য অবাক হয়ে বলল, আরেকটা হবে মানে? আমি একটু লজ্জামিশ্রিত হাসি দিয়ে বললাম, বুঝো না তুমি? মানে? তুমি প্রেগন্যান্ট? আমি মাথা নিচু করে বললাম, হুম। তুর্য খুশিতে কি করবে বুঝতে পারছিল না। খুশিতে ওর চোখে পানি এসে পড়েছে। আমাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু এঁকে দিল। আমার 2 গালে হাত রেখে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না পরি। আরেকটা পুচকু আসবে আমাদের ঘরে। আমি লজ্জায় তুরোর বুকে মুখ লুকালাম। তুর্য মিষ্টি আনতে চলে গেল। সারা বাড়ি আনন্দে মেতে উঠেছে। মুস্কান আমার কাছে এসে বলল, মাম্মাম কি আসবে আমাদের বাড়িতে? আমি মুস্কানের গালে চুমু খেয়ে বললাম, তোমার সাথে যে খেলবে, যাকে কোলে নিয়ে তুমি আদর করবে। কে সে? তোমার ভাই অথবা বোন? মুস্কান বিছানার ওপর উঠে দাঁড়াল। আমার গলা জড়িয়ে ধরে বলল, তখন কি তুমি আর আমায় ভালোবাসবে না মাম্মাম? আমি মুস্কানকে জড়িয়ে ধরে বললাম, না সোনা, এরকমটা কখনো হবেই না। তুমি তো আমার প্রথম সন্তান লক্ষ্মী। তোমার ভালোবাসা কেউ নিতে পারবে না। মুস্কান আমার গালে চুমু খেয়ে বলল, আমার বেস্ট মাম্মাম। মুস্কানের সাথে দুষ্টুমি করার সময় সবাই এসেছিল। মা, প্লাবন, রিয়া, জয়, অথই আপু সবাই আমায় অভিনন্দন জানিয়েছে। আমি মুখ ফসকে অথই আপুকে বলে ফেললাম, তুমি বিয়ে কবে করবে আপু? অথই আপু ম্লান হেসে বলল, খুব শীঘ্রই। তোমার কোনো ভালোবাসার মানুষ নেই? আছে তো। কে সে? বিয়ের সময় দেখিও। হুম, অপেক্ষায় থাকলাম। দেখতে দেখতে আরও 1 মাস কেটে গেল। আমি শাশুড়ি মায়ের সাথে বসে টিভি দেখছিলাম। তখন শুনতে পেলাম বকুল কার সাথে যেন ফোনে চেঁচামেচি করছে।
আমি বকুলের রুমে যখন গেলাম দেখলাম বকুল বলছে, না আমি এটা পারবো না, প্লিজ সম্ভব না, এমন করো না আমার সাথে। আমি বকুলকে বললাম, কি পারবি না? বকুল ফোনটা কেটে দিয়ে বলল, ভাবি তুমি বসো বসো। না বসবো না, আগে বল কি পারবি না? আসলে ভাবি কলেজের এক ছেলে আমায় পছন্দ করে, তো রিলেশনের জন্য জোরাজুরি করছিল, তাই বলছিলাম রিলেশন করতে পারবো না। কেন? ছেলেটিকে তোর পছন্দ নয়? না, অন্য কাউকে ভালোবাসিস? এমন কিছু না ভাবি। আচ্ছা ঠিক আছে, কাউকে ভালো লাগলে আমাকে কিন্তু জানাবি। হ্যাঁ অবশ্যই। রাতের বেলায় তুরোর ল্যাপটপে গান শুনছিলাম। তুর্য আমার জন্য স্যুপ বানাচ্ছিল মায়ের হেল্প নিয়ে। মুস্কান আমার কোলে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। গানের মধ্যে দেখলাম ছেলেটা সিগারেট খাচ্ছে। তখন মনে হলো তুর্য কি সিগারেট খায়? কখনো তো জিজ্ঞেস করা হয়নি। উমম, জিজ্ঞেস করতে হবে। মুস্কানকে বললাম, আম্মু তোমার বাবাইকে ডেকে আনো তো। মুস্কান আচ্ছা বলেই দিল দৌড়। মেয়েটা এত আমার পাগল আর বাধ্য, একদম আমার মতো হয়েছে। মুস্কান রান্নাঘরে গিয়ে বলল, বাবাই মাম্মাম তোমায় ডাকে। এই তো শোনা হয়ে গেছে, চলো। মুস্কান আগেই দৌড়ে চলে আসলো। বিছানায় উঠেই আমার কোলে বসল। তুর্য ট্রেতে করে 2 বাটি স্যুপ নিয়ে আসলো। আমার সামনে বসে ল্যাপটপ বন্ধ করল। মুস্কানকে কোল থেকে নামিয়ে তুরোর পাশে বসালাম। আমি মুস্কানকে খাইয়ে দিচ্ছিলাম আর তুর্য আমায় খাইয়ে দিচ্ছিল। অনেকক্ষণ ধরেই পেটের ভেতর প্রশ্নটা আকুপাকু করছে, কিন্তু কিভাবে করব প্রশ্নটা সেটাই বুঝতে পারছি না। অবশেষে না পেরে বলেই ফেললাম, তুমি সিগারেট খাও? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো না। না। কখনো খাওনি? না। মায়া আপুর মৃত্যুর পরও না? জি না। কারণ সাথে সাথেই তো আপনি আমার লাইফে এন্ট্রি নিলেন ম্যাম। তা ঠিক। জানো আমার না অনেক শখ আমি সিগারেট খাব। তুর্য ধমক দিয়ে বলল, কি কি বললি তুই? না মানে, শুধু সিগারেট কেন খাবি? সাথে মদ, গাঁজাও খাইস? ইয়াক, ছি। না। তুর্য কিছু না বলে বাহিরে চলে গেল। 5 মিনিট পর হাতে সিগারেট নিয়ে ফিরে আসলো। আমি বললাম, তুমি কি এখন সিগারেট খাবে? না তোকে খাওয়াবো। না আমি খাবো না। বললি কেন অনেক শখ? এখন তোকে খেতেই হবে। আমি ভয়ে ঢোক গিলে বললাম, না আমি খাবো না। তুই খাবি, তোর ঘাড়ও খাবে। আমার তখন কান্না কান্না ভাব। মুস্কান উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, খবরদার বাবাই আমার মাম্মামকে একদম বকবে না। তুর্য বলল, বাবারে, মাকে বাঁচানোর জন্য একদম প্রস্তুত। তুর্য আমাকে আর মুস্কানকে বুকে নিয়ে বলল, আমার 2 পাগলি, একটা বউ পাগলি আরেকটা মেয়ে পাগলি। মেয়েটাও হয়েছে একদম তার মায়ের মতো। ইদানিং বকুলকে সবসময় দেখি কি যেন ভাবে, কেমন যেন ভয় ভয় থাকে। কিছু শেয়ারও করে না, কাছে গেলেই কেমন যেন করুণ চোখে তাকিয়ে থাকে। বকুলকে একা থাকতে দেখে ওর কাছে যাচ্ছিলাম, তখন কে যেন কলিং বেল বাজায়। দরজা খুলে কাউকেই দেখতে পেলাম না। দরজা লাগানোর আগেই কিভাবে যেন একদম গড়িয়ে নিচে পড়ে গেলাম। যখন সিঁড়ি থেকে পড়ছিলাম প্রাণপণে চেষ্টা করছিলাম নিজেকে আটকানোর।
কিন্তু পারছিলাম না। আমার দুনিয়া অন্ধকার আর ঝাপসা দেখছিলাম। এত কষ্ট হচ্ছিল। পেট আঁকড়ে ধরেও শেষ রক্ষা করতে পারলাম না। মা গো বলে কাছিলাম। আমার শেষ শব্দ ছিল আল্লাহ। তুর্য রুমেই ছিল। আওয়াজ শুনে দৌড়ে আসে। আমার এই অবস্থা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। দৌড়ে আসে আমার কাছে। আমাকে ধরে ডাকছিল আর বলছিল, পড়ি পড়ি। আমি অস্পষ্ট স্বরে বললাম, আমার অনেক কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না পড়ি, তোমার কিচ্ছু হবে না। এক্ষুনি তোমায় হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি তুর্যের শার্ট আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমার পেটে পেইন হচ্ছে। হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছি। চোখের কোণে পানি জমাট বেঁধে আছে। এখন কষ্টগুলো চোখের পানির মাধ্যমেও আর প্রকাশ পায় না। আজ 2 দিন হলো আমি হাসপাতালে। সবটা চোখের সামনে ভাসছে। আনমনেই হাতটা পেটে দিল ম। পরিপূর্ণ পেটটা এখন পুরোপুরি শূন্য। খুব বেশি অপরাধী লাগছে নিজেকে। এই 2 দিন তুর্য আমার সামনে আসেনি। একেবারেই যে আসেনি তা নয়, এসেছে, কিন্তু আমি যখন ঘুমেছিলাম তখন। শুয়ে শুয়ে ভাবছি তুরোর বলা স্বপ্নগুলোর কথা। কত স্বপ্ন ছিল নতুন বাবুকে নিয়ে। দরজার দিকে তাকিয়ে দেখলাম তুর্য দাঁড়িয়ে আছে। আমি একটু নড়েচড়ে বসলাম। তুর্য আমার কাছে এগিয়ে আসলো। তুরোর দিকে তাকিয়ে দেখলাম মুখটা একদম শুকিয়ে গিয়েছে। চোখ দুইটা ফুলে লাল হয়ে আছে। আমি এবার কেঁদেই দিল ম। বললাম, আমায় তুমি মাফ করে দিও তুর্য। আমি পারলাম না তোমার স্বপ্নটা পূরণ করতে। তুর্য আমার পাশে বসে হাত ধরে বলল, তোমার কোনো দোষ নেই পরি। আসলে আমি তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। তুমি কেঁদো না। সব দোষ তো আমার। আমি যে এত সুখের অধিকারী ছিলাম না। আমার সাথে তোমার জীবন জড়িয়ে তুমিও সুখ থেকে বঞ্চিত হচ্ছ। তুর্য আমার হাতে মুখ গুজে কেঁদে কেঁদে বলল, নিজেকে এভাবে অপরাধী ভেবো না পড়ি। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমার। আমি কেন এত হতভাগী বলো তো? আল্লাহ তো বাচ্চার জায়গায় আমাকে নিলেও পারত। চুপ। এসব কথা আর শুনতে চাই না। মায়ার মতো আমি তোমায় হারাতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছে তুর্য। তুর্য আমার বুকে মাথা রেখে বলল, সব ঠিক হয়ে যাবে জান। তুমি একদম কষ্ট পেও না। নিজেকে অপরাধী ভেবো না। আর কিছু বলতে পারছিলাম না। শুধু অঝরে চোখ থেকে পানি পড়ছিল। হাসপাতাল থেকে রিলিজ দিল যেদিন সেদিন তুর্য অনেকক্ষণ ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার বলেছিল, জানি কথাটা সত্যিই খুব কষ্টের, কিন্তু বাস্তবতা আমাদের সবাইকেই মেনে চলতে হবে। আপনার ওয়াইফ আর কখনোই মা হতে পারবে না, এই কথাটা প্লিজ এখন কোনোমতেই যেন সে জানতে না পারে, সেটা খেয়াল রাখবেন। তার যথাযথ কেয়ার নিবেন। বেশি বেশি সময় দিবেন। আর একটু সুস্থ হলে বাহিরে ঘুরতে নিয়ে যাবেন। পারলে তাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসুন। কোনো মতেই যেন সে ডিপ্রেশনে না পড়ে। জি আচ্ছা। সময়গুলো কেমন যেন ছন্নছাড়া মনে হয়। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে আমি খুবই ফুরবল। মনের মধ্যে এখন আর কোনো প্রশান্তি পাই না। খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, আলো ভালো লাগে না। মুস্কানকেও এখন আর সময় দেওয়া হয় না। সারাক্ষণ একা একা অন্ধকারে থাকতেই ভালো লাগে। জানালা বন্ধ করে ঘরের দরজা চাপিয়ে দিয়ে অন্ধকারে ফ্লোরে বসেছিলাম। দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখলাম
মুস্কান গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আমি নিষ্পলকভাবে তাকিয়ে আছি। পেছনে পেছনে আমার শাশুড়ি মাও আসে। রুমের লাইট জ্বালিয়ে দেয়। মুস্কানের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন মলিন আর শুকনো। বুকের ভেতর আমার মোচড় দিয়ে ওঠে। যে দুনিয়ার আলো দেখেইনি তার জন্য আমার মুস্কানকেও কষ্ট দিচ্ছি। কিন্তু আমি কি করব? আমি তো মা। গর্ভে ধরেছিলাম তো, তাই পারছি না হাজার চেষ্টা করেও ভুলতে। মুস্কান আমার কোলে বসে গলা জড়িয়ে ধরে বলল, মাম্মাম তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আমি চুপ করে আছি। মুস্কান আবার বলল, আমি তোমায় আদর করে দেই। তুমি আর কষ্ট পেও না গো মাম্মাম। আমারও কষ্ট হয়। বাবাই না অনেক কান্না করে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মুস্কানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হুহু করে কাঁদছিলাম। সরি রে সোনা, আর কষ্ট দিব না তোদের। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4টা বাজে। 5টার দিকে সূর্য আসবে। আমি একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে শাওয়ার নিতে গেলাম। গোসল সেরে এসে ভেজা চুলগুলো ভালোমত মুছে নিলাম। মুখে হালকা মেকআপ করলাম। চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল 2 হাত ভর্তি লাল চুড়ি। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বললাম, অপ্রকাশিতকে প্রকাশ করে আলোর ছায়া নিয়ে আসার সময় হয়ে গিয়েছে এবার। কলিং বেল বাজতেই রুম থেকে জোরে চেঁচিয়ে বললাম, বকুল দরজাটা খোলত। সূর্য রুমে আসতেই আমি পেছনে থেকে সূর্যকে জড়িয়ে ধরি। সূর্য আর চোখে আমার দিকে তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। হঠাৎ এত সাজ? সাজতে ইচ্ছে হল। কার জন্য? তোমার জন্য। আমার জন্য নাকি জয়ের জন্য? মানে কি সূর্য? জয়কে কেন টানছো এখানে? কেন? সেটা কি তোমার অজানা? সূর্য কয়েকটা ছবি আমার দিকে ছুঁড়ে দিল। ফ্লোর থেকে ছবিগুলো তুলে দেখলাম আমার আর জয়ের ছবি। ছবিগুলো হাতে নিয়ে বললাম, কি? ছবিগুলো দেখার পরও মনে পড়ে না কি? জয় তোমাকে চুড়ি পরিয়ে দিচ্ছে, শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে, এরপরও বলো কি? জয় আমার বেস্ট ফ্রেন্ড সূর্য। আর এগুলো বিয়ের আগের ছবি। বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? বেশি বাড়াবাড়ি করে ফেলতেছ না? বাড়াবাড়ি কি আমি করছি নাকি তুমি? অবশ্যই তুমি। অথই আপুকে নিয়েও তো তোমার কাহিনীর শেষ নেই। কই, আমি তো কখনো কিছু বলিনি তোমায়। বিয়ের প্রথম থেকেই দেখতেছি অথইকে নিয়ে তোমার খুব সমস্যা। একদমই না। আমি তোমার কথার প্রেক্ষিতেই বলেছি। না, কিছু তো কারণ আছে। কি শুনতে চাচ্ছ তুমি? তোমাদের মধ্যে কিছু আছে বা চলে এমন কিছু? হলেও বা তোমার কি? আশ্চর্য সূর্য। আমি তোমার ওয়াইফ। আর তুমি বলছো আমার কি? হ্যাঁ। আজ যখন কথা উঠলই তখন ভালো করে বলছি শুনো, জয়ের সাথে আমি কোনো যোগাযোগ রাখব না, আর তুমিও অথই এর সাথে কোনো যোগাযোগ রাখবে না। তোমার কথা মতো আমাকে চলতে হবে। প্রয়োজনে তাই করবে। তোমার হুকুমের গোলাম নই আমি। অথইকে নিয়ে খুব বেশি পেইন হলে জয়ের হাত ধরে চলে যেতে পারো। সূর্য, এসব কি ধরনের কথাবার্তা? সত্যি কথা তেতই লাগে। তোমার অথইকে প্রয়োজন হলে তাকে নিয়ে আসতে পারো। প্রয়োজনে তাই করব। তাই? সূর্য অন্যদিকে তাকিয়ে আছে। আমি আবার বললাম, সত্যি কি না? তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছাই নাই আমার। বেশ। বাচ্চা? বাচ্চার জন্য এমন করতেছ তাই না? চলে যাচ্ছি বাড়ি থেকে, তবে সেটা একা।
জয়ের হাত ধরে নয়। ওই অবস্থায় আমি বাড়ি থেকে বের হয়ে আসি। আমাদের চিৎকার চেঁচামেচিতে বকুল ড্রয়িং রুম থেকেই সব শুনছিল। শাশুড়ি মা আর শ্বশুর মুস্কানকে নিয়ে দোকানে গিয়েছিল। তাই বকুলকে বললাম, মা আসলে বলিস আমি চলে যাচ্ছি। ভাবি প্লিজ এভাবে চলে যেও না। আমি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে আসলাম বাড়ি থেকে। চলবে।